না, আজ আমার খেলতে একদমই মন চাচ্ছে না। চল আমরা নদীতে গিয়ে গোসল করি। হ্যাঁ ফাতেমা, তুই ঠিকই বলছিস, চল চল। নদীতে দেখি কত শাপলা ফুটে আছে। সুমাইয়া, জান্নাত, চল চল, আজ আমরা অনেকগুলো শাপলা তুলবো। হ্যাঁ, তাহলে আমি এদিক দিয়ে তুলি। হ্যাঁ, তাহলে আমিও এদিক দিয়ে তুলি। এই তো অনেকগুলো তুলে ফেলেছি। একটু ফাতেমা, তোর কি হলো রে? অনেকটা বেলা হয়ে গেছে, চল বাড়ি ফিরে যাই। হ্যাঁ ফাতেমা, চল বাড়ি ফিরে যাই, মা নিশ্চয়ই আমাকে খুঁজছে। হ্যাঁ রে জান্নাত, তুই ঠিকই বলেছিস, আমি অনেকগুলো শাপলা তুলে ফেলেছি। চল চল, আজ আর তুলবো না। এই বলে তিন বন্ধু যার যার বাড়ি ফিরে আসে। মাকে তো কোথাও দেখছি না, মনে হয় বাড়িতে নেই। যাক, ভালোই হয়েছে, মা যদি আমাকে ভিজা শরীরে দেখতো না, খুব বকাটা বকতো। যাই, চুপি চুপি ঘরে গিয়ে কাপড়টা বদলে ফেলি। ফাতেমা, ফাতেমা, তুই সারাদিন কোথায় ছিলি? আমি তোকে পুরোটা গ্রাম খুঁজে আসলাম। আরে তুই ভিজা কেন? এতক্ষণ কোথায় ছিলি শুনি? হয়েছে ফাতেমা, এবার হয়েছে। আরে মা, আমি নদীতে গোসল করতে গিয়েছিলাম। হায় আল্লাহ, এ কি বলছিস ফাতেমা? আমি না তোকে নদীতে যেতে নিষেধ করেছি? গ্রামে সব বাচ্চাদের কালা জ্বর হয়েছে, কালা জ্বর। একদমই নদীতে গোসল করা যাবে না। যা যা, ঝটপট কাপড়টা বদলে ফেল। যাক, বাচ্চা গেল। কালা জ্বরের ভয়ে মাছ বেশি বকাঝকা করেনি। যা ফাতেমা, এবার ঘরে গিয়ে কাপড়টা বদলে ফেল। এরপর ফাতেমা ঘরে গিয়ে কাপড়টা বদলে নেয়, আর তখনই তার মা তাকে ডাকতে থাকে। ফাতেমা, ফাতেমা, এদিকে আয় তো। ধ্যাত তুরি, মায়ের আবার ডাকাডাকি শুরু হয়ে গেছে। হ্যাঁ আসছি। এই নি, এখানে 4টি ডিম রয়েছে, তোর কাকিমাকে দেয়া। সকালে তোর কাকিমা অগ্রিম টাকা দিয়ে গেছে। যা দেখি এই হাঁসের ডিম 4টা তোর কাকিমাকে এক্ষুনি দেয়া। আচ্ছা মা, তোমার কি আমাকে দেখতেই কাজে বলতে ইচ্ছা করে? তুমি দেখছো না আমি গোসল করেছি, এখন আমার কত ক্ষুধা লেগেছে। আমি পারবো না, তুমি যাও, তুমি ডিম দিয়ে আসো, আমি এখন কোথাও যাব না। সি সি, এ কি বলছিস ফাতেমা? আমি তোকে কখন কাজে বললাম? সারাদিন তো পুরো গ্রাম টোটো করে ঘুরে বেড়াস, তোকে আবার কাজে কখন পেলাম? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ডিম আমিই দিতে যাচ্ছি। তুই যা, হাড়িতে কিছু পান্তা ভাত রয়েছে, একটা মরিচ আর পেঁয়াজ দিয়ে খেয়ে নি। পান্তা ভাত, কাঁচা মরিচ আর পেঁয়াজ? আমি এখন পান্তা ভাত খেতে পারবো না, তার চেয়ে বরং আমি রহমত কাকার পেয়ারার বাগান থেকে কয়েকটা পেয়ারা খেয়ে আসি। এই বলে ফাতেমা রহমত কাকার পেয়ারার বাগানে যায় আর লাফিয়ে লাফিয়ে কয়েকটি পেয়ারা পেরে নেয়। এই তো আরেকটা। এই তো পেরেছি। আরে আশেপাশে তো কেউ নেই, আমি বরং আরো কিছু পেয়ারা পেরে নেই। কে রে ওখানে? কে রে? এই কে রে পেয়ারা পড়ে? হ্যাঁ ফাতেমা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। তোর জন্য আমার বাগানে একটা পেয়ারাও আমি বিক্রি করতে পারি না। এই দাঁড়া 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 বলছি, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরে বাবা, রহমত কাকা! ওরে ফাতেমা, পালা পালা পালা! এই বলে ফাতেমা রহমত কাকার দাবার খেয়ে উল্টাপাল্টা দৌড়াতে থাকে। হঠাৎ দৌড়াতে দৌড়াতে সে সুমাইয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। মা গো, পড়ে গেছি মা। ও ব্যথা পেয়েছি। সুমাইয়া, তুই আমাকে ধাক্কা মারলি? কি? আমি তোকে ধাক্কা দিয়েছি না, তুই আমাকে ধাক্কা দিলি। ব্যথা পেয়েছি। কি বললি? আমি তোকে ধাক্কা দিয়েছি? দাঁড়া, আজ আমি তোকে পেয়ারা দিয়ে মারবো। ওই দিশা, ওই দিশা। ফাতেমা, আর মারিস না। ঠিক আছে, আমি স্বীকার করছি, আমি ধাক্কা মেরেছি, আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে, তুই যখন ক্ষমা চেয়েছিস তাহলে আর মারবো না। ক্ষমা চাওয়ার জন্য তোকে দুটো পেয়ারা দেই, নে খা। এভাবে দুষ্ট ফাতেমার দিন চলতেই থাকে। প্রতিদিন সে কারো না কারো সাথে দুষ্টুমি করতেই থাকে। কখনো কারো বাগানের পেয়ারা, কখনো কারো গাছের বড়ই, কখনো কারো বাগানের ফুল নিজের ইচ্ছা মতো চুরি করে নেয় আর বন্ধুদের সাথে মজা করে। মায়ের কথা একদমই শুনতে চায় না, সারাদিন খেলাধুলা দুষ্টুমিতে মেতে থাকে। তাই ফাতেমার মা ফাতেমার প্রতি খুবই অতিষ্ঠ। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। তা আমার ভাগ্নিটা কই? দেখছি না যে।
আর ভাইজান, তাকে কি আর দেখা যায়? সারাদিন গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে টোটো করে ঘুরে বেড়ায়। দুষ্টুমি, লুকোচুরি, খেলাধুলা এগুলো নিয়েই তার ব্যস্ততা। স্কুলে গেলে বই রেখে কোথায় যে যায়। কারো বাগানের ফল, কারো বাগানের ফুল, কারো গাছের পেয়ারা, প্রতিদিন তার কোনো না কোনো বিচার শুনতেই হয়। এখনো হয়তো আছে কোথাও। কি বলছিস? এভাবে চলতে থাকলে তো ও মানুষ হবে না। আমি তো তোকে কতই বললাম ওর বাবা নেই, শুধু শুধু তুই গ্রামে কেন পড়ে থাকবি? তুই আমার সাথে শহরে চল, অন্তত মেয়েটা তো মানুষ হতো। না ভাইজান, তোমাকে তো আগেই বলেছি আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। আমি ফাতেমার বাবাকে মরণকালে কথা দিয়েছিলাম আমি সারা জীবন তার এই ছোট্ট কুটিরেই রয়ে যাব। আমার তো তেমন কোনো সমস্যা হচ্ছে না, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। কিন্তু যত চিন্তা শুধু ওই মেয়েটাকে নিয়ে। সেটা তো বুঝলাম। আচ্ছা মারিয়ম, আমি বলি কি, তুই ফাতেমাকে আমার কাছে দিয়ে দে, আমি ওকে শহরে ভালো একটা স্কুলে ভর্তি করে দেব। আমার কাছে থাক। আমি জানি ভাইজান, তোমার কাছে থাকলে ফাতেমা খুব ভালো থাকবে, কিন্তু ভাবি কি ভাববেন? আরে ধুর, কি বলছিস তুই? ফাতেমা আমার একমাত্র ভাগ্নি, ওর প্রতি আমার একটা দায়িত্ব রয়েছে। ওর বাবা নেই, তাছাড়া তোর ভাবি তো সবকিছু জানেই। আমি তাকে বুঝিয়ে বলবো, তুই ও নিয়ে কোনো চিন্তা করিস না। কাল সকাল সকাল তুই ফাতেমাকে গুছিয়ে দে, আমাকে আবার শহরে ফিরে অফিসে যেতে হবে। এই তো ভাইজান, তোমার গুণধর ভাগ্নি এসে পড়েছে। ফাতেমা, দেখ কে এসেছে। মামা! আরে মামা, তুমি কখন আসলে? তুমি কেমন আছো মামা? কতদিন পরে আমাদের বাড়িতে আসলে। ভাগ্নির কথা মনে পড়ে না বুঝি? না রে ফাতেমা, তোর কথা আমার সবসময় মনে পড়ে। তোকে তো আমি খুব ভালোবাসি, আর তাই তো তোর মায়ের সাথে এতক্ষণ তোর কথাই হলো। কাল যে তুইও আমার সাথে শহরে যাচ্ছিস, এখন থেকে তুই শহরে থাকবি। তোকে আমি ভালো স্কুলে ভর্তি করে দেব, তুই ওখানেই পড়াশোনা করবি। হ্যাঁ, কি বলছো মামা? আমি শহরে থাকবো? না মামা, আমি তো মাকে ছেড়ে থাকতে পারবো না। তাছাড়া শহর আমার ভালো লাগে না। না রে ফাতেমা, গ্রামে থাকলে তো পড়াশোনা হবে না। তোর বাবা নেই, তোকে যে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। মা, তুমিও আমাকে শহরে যেতে বলছো? হ্যাঁ, আমিও বলছি। নয়তো কি, গ্রামে থাকলে কি তোর পড়াশোনা হবে? সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াস। এই তো আজ বিকেলেও রহমত ভাই বিচার দিয়ে গেল তুই নাকি তার বাগানের পেয়ারা চুরি করেছিস। প্রতিদিন এমন বিচার শুনতে কি ভালো লাগে? তার চেয়ে ভালো তুই শহরে থেকে মানুষের মতো মানুষ হ। তুই ঠিক মতো পড়াশোনা করিস মা, আর তোর মামা ও মামির কথা সবসময় মেনে চলিস। পরের দিন ফাতেমা তার মামার সাথে শহরে যাচ্ছে, আর তার মা তাকে বিদায় জানাচ্ছে। এমন সময় ফাতেমা তার মাকে ফিসফিস করে বলল, মা, বলছিলাম আমি যদি আর কখনো দুষ্টুমি না করি, কারো গাছের পেয়ারা চুরি করে না খাই, আর তোমার সব কথা শুনি, তাহলেও কি তুমি আমাকে শহরে পাঠাবে? পাগলি মেয়ে, কি যে বলিস না। আমি তো তোকে মানুষ করার জন্য শহরে পাঠাচ্ছি। এই যে তোর মামা তোকে খুব ভালোবাসে, তুই সেখানে খুব ভালো থাকবি মা। এরপর ফাতেমা তার মামার সাথে শহরের পথে রওনা দিল, কিন্তু মনে মনে সে খুব কাঁদছে। কারণ গ্রামের প্রতিটি পথ, পশু পাখি, গাছপালা, নদী, পুকুর এগুলোর সাথে তার মনটা জড়িয়ে আছে। সে গ্রামকে খুব ভালোবাসে। সারাদিন বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি, হুল্লা, ছুটাছুটি, ছোটবেলা থেকে সবার সাথে দুষ্টুমি করা, আর এসব কিছু ছেড়ে আজ ফাতেমা শহরে যাচ্ছে। তার মনটা যেন পাখির মতো ছটফট করছে। কি রে ফাতেমা, কেমন আছিস? আমি ভালো আছি মামি। রাহেলা, ফাতেমা ছোটবেলা থেকে গ্রামে মানুষ হয়েছে, এখানে ও কাউকেই চিনে না। তুমি একটু খেয়াল রেখো, আমি তো অফিসের কাজে ব্যস্ত থাকি। মা ফাতেমা, যা তোর ভাই রাতুলের সাথে খেলা কর। হাই ফাতেমা সিস্টার, হাউ আর ইউ? হাউ আর ইউ? এবার কি? ও নো, তুমি হাউ আর ইউ বুঝো না? আরে সিস্টার, আমি বলেছি তুমি কেমন আছো। ও, এই কথা। আমি ভালো আছি। আসলে আমাগো গ্রামের স্কুলে আমি এত ইংলিশ পড়ি নাই। আমি তো অতে অজু, আতে আম এগুলো পড়েছি। ও নো, হাউ ফানি। সিস্টার, তুমি এত বড় হয়ে গেছো আর এখনো অ আ পড়ছো। আই রিড ইন ক্লাস 4। রাতুল, ফাতেমা, এসো, তোমাদের খাবার বেড়েছি। ইয়েস মম, আই এম কামিং। সিস্টার, লেটস গো। এরপর ফাতেমা ও রাতুল খাবার টেবিলে যায়। রাতুলের মা রাতুলকে খাইয়ে দেয়, আর ফাতেমার সামনে খাবার প্লেট দেয় তাকে খাওয়ার জন্য। রাতুলের মা যখন রাতুলকে খাইয়ে দিচ্ছে, তখন ফাতেমার তার মায়ের কথা মনে পড়ে যায়। তার মাও তাকে এমন করেই খাইয়ে দিত। কি রে ফাতেমা, খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খেয়ে নে। মামি, আমি আর খাবো না, আমার খিদে নেই। আচ্ছা ঠিক আছে, না খেলে থাক, তুই তোর ঘরে গিয়ে শুয়ে পড়। এরপর ফাতেমা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু শহরের ইট দিয়ে ঘরা এই বিল্ডিং এর এক কোনায় একটি রুমের মধ্যে তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে। শহরের পরিবেশ তার একটুও ভালো লাগছে না। সারাদিন ঘরের মধ্যে বন্দী হয়ে থাকা পাখির মতো তার মনটা ছটফট করে। সেদিন রাতে কোনোভাবেই ফাতেমা ঘুমাতে পারে না। সারা রাত ফুপিয়ে ফুপিয়ে মা মা করে কাঁদতে থাকে।
মা মা মা, আমি তোমার সব কথা শুনবো মা। মা, আমি আর দুষ্টুমি করব না মা। মা মা, আমাকে তুমি নিয়ে যাও মা। মা, এখানে আমার একটুও ভালো লাগছে না মা। মা। পরের দিন ফাতেমার মামা ফাতেমাকে শহরের ভালো একটি স্কুলে ভর্তি করে দেয়। শহরের স্কুল অনেক বড় বড় বিল্ডিং, সেখানকার পড়াশোনার নিয়ম কানুন, সিলেবাস, রুটিন সবকিছুই কড়াকড়ি। কিন্তু গ্রামের সহজ সরল ফাতেমা শহরের স্কুলে একেবারেই বেমানান। সে কিছুই বুঝে না, তাই সে ক্লাসের পিছের বেঞ্চে চুপচাপ বসে থাকে। সবাই হই হল্লা পড়াশোনা আনন্দ করতে থাকে, কিন্তু ফাতেমা নতুন পরিবেশ, নতুন মুখ, তার কাছে সবকিছুই অচেনা। সে যেন একেবারে অসহায়।